সেমিস্টার 2 এর জন্য কমনওয়েলথ লিটারেচার ডাজ নট এক্সিস্ট। এটা সেকেন্ড পার্টের ভিডিও। প্রথম পার্টে আমরা অলরেডি কিছুটা পড়ে নিয়েছি, এখন আবার কন্টিনিউ করছি। It occurred to me as I surveyed this model, that the category of chimera, and in very precise term, the word has of course come to mean an unreal monster creature of imagination. But you will recall that the classical chimera was a monster of rather a special type. It had the head of a lion and the body of a goat. The serpent's tail, that is to say, it could exist only in dreams, being composed of elements which could not possibly be joined together in real world. সালমান রুশদির মতে এই কমনওয়েলথ লিটারেচার ব্যাপারটা অনেকটা চিমেরার মতো। চিমেরা একটা কাল্পনিক প্রাণী যেটা বাস্তবে কখনোই সত্যি হতে পারে না। এই প্রাণীটার শরীরটা ঠিক ছাগলের মতো, আবার একটা সাপের মতো লেজ রয়েছে আর সিংহের মতো মাথা রয়েছে। মানে দেখো, একদম সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মীয় তিনটে জন্তুকে একসঙ্গে নিয়ে একটা প্রাণীকে তৈরি করা হয়েছে। সিংহ যেটা একটা অত্যন্ত ফেরোশিয়াস অ্যানিমাল, যেটা জঙ্গলের রাজা, মাংসাশী প্রাণী। আবার আরেকটা দিকে একটা ছাগলের শরীর, যেটা একটা তৃণভোজী প্রাণী, একটা ভেজিটেরিয়ান অ্যানিমাল, যেটা কখনোই হয়তো মাংস খাবে না বা কখনোই অতটা অ্যাগ্রেসিভ নয়। আবার তার লেজটা হচ্ছে সরীসৃপের মতো, সাপের মতো। তো তিনটে প্রাণীকে একসঙ্গে ঠুসে একটা কাল্পনিক জন্তু তৈরি করা হয়েছে। এই ধরনের জন্তু কখনোই বাস্তবে থাকতে পারে না। ঠিক সেই রকমভাবেই কমনওয়েলথ লিটারেচারও বিভিন্ন ধর্মীয় কবিদেরকে, বিভিন্ন প্রান্তের কবিদেরকে একসাথে নিয়ে গিয়ে ঠুসে বানিয়ে দেওয়া হয়েছে। কবির মতে ঠিক যেমন চিমেরা বাস্তবে থাকতে পারে না, তেমন কমনওয়েলথ লিটারেচারও বাস্তবে হতে পারে না। তাই উনি একটা রূপক ব্যবহার করছেন এখানে, যেখানে তিনি কমনওয়েলথ সাহিত্যকে চিমেরার সঙ্গে কম্পেয়ার করছেন এবং বলছেন ঠিক চিমেরা যেমন একটা কাল্পনিক জন্তু, বাস্তবে হতে পারে না, ঠিক তেমনভাবেই কমনওয়েলথ সাহিত্যও কিন্তু একটা কাল্পনিক বস্তু যেটা বাস্তবে হতে পারে না। The dangers of unleashing such a phantom into the groves of literature are, it seems to me, manifold. তাহলে এখানে লেখক বলতে চাইছেন যে কমনওয়েলথ লিটারেচার বলে যদি একটা আমরা ক্যাটাগরি তৈরি করি, তো তার ফলে কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, এবং এই অংশটা থেকে কিন্তু প্রশ্ন আসার খুব চান্স রয়েছে। চিমেরার ব্যাপারটাতেও প্রশ্ন আসতে পারে, চিমেরা কী জিনিস এবং তার সাথে কেন কমনওয়েলথ সাহিত্যকে ব্যাখ্যা করা হয়েছে। তাই যেটা আমি বললাম ওটা যদি পারো তো একটু খাতায় নোট ডাউন করে নাও। আর তার সাথে সাথে এই যে আমি এখন পড়ছি যে জায়গাটা, যেখানে আমাদের লেখক বলছেন যে কমনওয়েলথ লিটারেচার কেন আমরা একটা শ্রেণী হিসাবে করব না, যদি আমরা কমনওয়েলথ লিটারেচার বলে একটা শ্রেণী তৈরি করি তাহলে কি কি অসুবিধা হতে পারে সেগুলো উনি এক এক করে বলছেন। তো প্রথমেই উনি বলছেন, as I mentioned, there is the effect of creating a ghetto, and that in turn does leads to a ghetto mentality amongst some of its occupants. ঘেটো মানে আমরা যেটাকে বস্তি মিন করি। তো কমনওয়েলথ লিটারেচার মানে হচ্ছে আমরা একটা নতুন বস্তি তৈরি করলাম, যেখানে আমরা কিছু কিছু কবিকে জোর করে ঠুসে ঢুকিয়ে দিলাম। সেখানে কিন্তু নর্মাল সাধারণ মানুষের রিয়াকশান কি হয়, যে তারা যারা বাড়িতে থাকে, যারা বড় পাকা বাড়িতে থাকে, তারা এই বস্তি বাড়িগুলোকে অ্যাভয়েড করে চলে। তো ঠিক সেরকমভাবেই কিছু রেসিস্ট ইউরোপিয়ান রাইটার, তারা এই যে আফ্রিকান, ইন্ডিয়ান, ক্যানেডিয়ান, অস্ট্রেলিয়ান রাইটাররা রয়েছে, তাদেরকে অ্যাভয়েড করবার জন্য তাদেরকে একটা আলাদা বস্তির মধ্যে ঢুকিয়ে তাদেরকে যেন সেগ্রিগেট করছে, সেপারেট করবার চেষ্টা করছে। Also, the creation of a false category can and does lead to excessively narrow and sometimes misleading readings of some of the artists it is held to include. And again, the existence or putative existence of the beast distracts attention from what is actually worth looking at
and what is actually going on. তো কমনওয়েলথ লিটারেচারের মানসিকতা নিয়ে যদি আমরা কোনো একজন কবিকে পড়তে চাই বা যদি কোনো সাহিত্যিককে বর্ণনা বা ব্যাখ্যা করতে চাই, তাহলে অনেক সময় এটা হতে পারে যে সেই সাহিত্যিকের যে লেখার যে গুণগুলো আছে সেগুলোকে আমরা ভুলভাবে বিচার করব। তার মানে জেনারেলি যখন কোনো একজন সাহিত্যিক কোনো সাহিত্য রচনা করে, সেটা কবিতা হোক বা নাটক হোক বা উপন্যাস হোক বা ছোট গল্প হোক, যে কোনো সাহিত্য রচনা করার পর সমালোচকরা সেটা নিয়ে আলোচনা করে, সেটার বিভিন্ন দিকগুলোকে তুলে ধরে। তো সেই রকমভাবে যদি বেশ কয়েকটা লেখককে আমরা জোর করে কমনওয়েলথ লিটারেচারের ঝুপড়িতে ঢুকিয়ে দিই, তাহলে সেটার মানে হতে পারে যে যখন সমালোচকরা এই লেখকদের লেখা পড়ে বর্ণনা করবেন, ব্যাখ্যা করবেন, তখন তাদের ব্যাখ্যাতে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। লেখকদের যে নিজস্বতা রয়েছে সেটাকে ইগনোর করে দিয়ে কিভাবে তারা কমনওয়েলথে বিলং করছে সেইটা নিয়ে আলোচনাটাই বেশি প্রাধান্য পেয়ে যাবে। তাই লেখকদের যে সঠিক মূল্যায়ন, তাদের যে প্রতিভার সঠিক মূল্যায়ন, সেটা করা সম্ভব হবে না। I thought it might be worth spending a few minutes reflecting further on these dangers. তাই আমাদের লেখক এখন বলছেন যে আমি আরও কয়েক লাইন এখন এটা নিয়ে আলোচনা করব যে কি কি ক্ষতি হতে পারে যদি কমনওয়েলথ লিটারেচার বলে আমরা একটা গোষ্ঠী তৈরি করি। I will begin from an obvious starting place. English is by now the world language. It achieved this status partly as a result of the physical colonization of a quarter of the globe by the British, and it remains ambiguous but central to the affairs of just about all the countries to whom it has given, along with mission schools, trunk roads, and rules of cricket as a gift of British colonizers. But its present-day preeminence is not solely, perhaps not even primarily, the result of the British legacy. It is also the effect of the primacy of United States of America in the affairs of the world. This second impetus towards English could be termed a kind of linguistic colonialism, or just plain pragmatism on the part of many of the world's governments and educationists, according to your point of view. এখানে আমাদের লেখক বলছেন যে আমরা এটা আজকে মানতে বাধ্য যে ইংলিশ ভাষাটা বিশ্বের ভাষা হয়ে গেছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে, একে অপরের সঙ্গে যখন দেশগুলো কথা বলতে চায়, তাদের কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ইংলিশ। এর একটা বড় কারণ হচ্ছে যে একটা সময় ছিল যখন 17th, 18th, 19th সেঞ্চুরিতে প্রায় পৃথিবীর অর্ধেক অংশকেই ব্রিটিশ তাদের অধীনে নিয়ে চলে এসেছিল, যার ফলে যেখানে যেখানে ব্রিটিশ গেছে সেখানে সেখানে তারা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করেছে, সেখানে তারা রাস্তা তৈরি করেছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে তারা এই ইংলিশ ভাষাটাকে পুঁতে দিয়ে এসেছে। এবং তারপর তারা যখন সেখান থেকে ছেড়ে চলে এসেছে, তখন কিন্তু সেই ইংলিশ ভাষাটা একটা বৃক্ষস্বরূপ বিশাল আকার নিয়ে নিয়েছে। ইংলিশ ভাষাটা সেই অংশের মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। কিন্তু শুধু যে ইংল্যান্ডের জন্যই আজকে ইংলিশ ভাষার এত জনপ্রিয়তা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ইংলিশ ভাষা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকারও কিন্তু ভাষা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে একটা, এবং যদি আমি বলি সবচেয়ে শক্তিশালী দেশ তাহলেও হয়তো ভুল হবে না। এবং অনেকটা এই গোটা পৃথিবীর অর্থনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, রাজনীতি অনেকটাই কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ডমিনেট করে। তাই আমেরিকার ভাষা হিসাবেও ইংলিশ ভাষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় উঠে পড়েছে গোটা পৃথিবীতে। তো শুধুমাত্র যে ব্রিটিশের অবদান তা নয়, আমেরিকারও কিন্তু একটা বড় অবদান এখানে রয়েছে। As for myself, I don't think it is always necessary to take up the anti-colonial, or is it the post-colonial, cudgels against English. What seems to me to be happening is that those people who were once colonized by the language are now rapidly remaking it, domesticating it,
becoming more and more relaxed about the way they use it. Assisted by the English language's enormous flexibility and size, they are carving out large territories for themselves within its frontiers. এখানে আমাদের লেখক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন। তোমরা যখন 6th সেমিস্টারে পৌঁছাবে তোমাদের দেখবে একটা পুরো পেপার রয়েছে যেটাকে বলা হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার। তো এখানে আমি একটু ছোট করে পোস্ট কলোনিয়াল ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ডিটেলে ব্যাখ্যা করা সম্ভব হবে না। পোস্ট কলোনিয়াল মানে হচ্ছে যখন কোনো একটা শক্তিশালী দেশ একটা অন্য দেশ যেটা আপেক্ষিকভাবে দুর্বল সেই দেশের ওপর রাজত্ব বিস্তার করে, সেটাকে আমরা কলোনাইজেশন বলি। যেমন ইংল্যান্ড এসে ভারতের ওপর তার রাজত্ব বিস্তার করেছিল। কিন্তু একটা সময়ের পর, যেমন আমাদের দেশে 47 সালের পর ভারত স্বাধীন হয়ে গেল, ব্রিটিশাররা আমাদের দেশ থেকে চলে গেল, কলোনাইজেশন শেষ হয়ে গেল। তারপর যেটা শুরু হলো আমাদের দেশে বা আফ্রিকার বহু দেশে, সাউথ আমেরিকার বহু দেশে, যেখানে ব্রিটিশরা আস্তে আস্তে তাদের রাজত্ব শেষ করে দিয়ে ফিরে চলে গেল, সেই দেশগুলোতে পোস্ট কলোনিয়াল পিরিয়ড শুরু হয়ে গেল। পোস্ট কলোনিয়াল মানে হচ্ছে যে কলোনাইজেশন শেষ হয়ে যাওয়ার পরেও তার যে প্রভাবটা মানুষের জীবনে রয়েছে সেইটাকে কিছুটা আস্তে আস্তে মানুষ জীবন থেকে মুছে দিতে চেষ্টা করলো, যদিও সবটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, আমরা যখন সরকার বানাচ্ছি আমরা কিন্তু আর ব্রিটিশদের সাহায্য নিচ্ছি না, আমরা নিজেরা মানুষ দেশের বোতাম টিপে বা ছাপ দিয়ে ভোট করে আমরা মানুষ সরকার বানাচ্ছি। তো এখানে আমরা সম্পূর্ণভাবে ব্রিটিশদের যে প্রভাব ছিল সেটাকে ঝেড়ে ফেলতে পেরেছি। কিন্তু আমরা কি পোশাক আশাকে সম্পূর্ণ ব্রিটিশদের প্রভাব ছাড়তে পেরেছি? এখনও কি আমরা পাজামা পাঞ্জাবি পরে রাস্তায় বেরোতে পারছি? না, আমাদের কিন্তু আমরা বুঝতে পারছি যে রোজকার ট্রেনে বাসে দৌড়ে দৌড়ে চাপার জন্য শার্ট প্যান্টটাই বেশি সুবিধার। তাই এটা কিন্তু একটা কলোনিয়াল প্রভাব। ব্রিটিশরা আমাদের শার্ট প্যান্ট পরতে শিখিয়েছে এবং সেইটা আমরা আজ অবধি বহন করে চলছি। আর এর মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই। এর মধ্যে এমন নয় যে তুমি বিশ্বাসঘাতকতা করছো নিজের দেশের সাথে শার্ট প্যান্ট পরে। যেমন তুমি তোমার নিজের দেশের পোশাকটাকে মাথায় তুলে রাখবে, তেমন আজকের প্রয়োজন অনুযায়ী শার্ট প্যান্টটাকেও কিন্তু পরতে হবে। ঠিক সেরকমভাবেই ভাষা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। যখন ইংরেজরা ভারত ছেড়ে চলে গেল বা যখন ইংরেজরা ধরো আফ্রিকার দেশগুলো থেকে চলে গেল, তখন সেখানকার কিছু মানুষ বলল যে ইংরেজরা গেছে, এবার ওদের ভাষাটাকেও দূর করা হোক, ওদের ভাষাটাও এখানে রাখবার কোনো প্রয়োজন নেই। তাহলে ভারতে যা কিছু হবে সেটা ভারতীয় ভাষায় হবে। কিন্তু ভারতীয় ভাষা বলতে কোনটা? আমাদের ভারতে কি একটা ভাষা রয়েছে? প্রত্যেক প্রান্তের একটা নিজস্ব ভাষা রয়েছে। যদি উত্তর ভারতে হিন্দি ভাষা ডমিনেট করে, তাহলে পূর্ব ভারতের তো প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ভাষা রয়েছে, এখানে বাংলাও ডমিনেট করছে। আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে তারা বলল যে আমরা কেন হিন্দি ভাষাকে মেনে নেব, আমাদের তো তামিল তেলেগু ভাষা রয়েছে। তাহলে ভারতের মানুষই কিন্তু ভারতীয় ভাষাগুলোকে মেনে নিতে রাজি হলো না। প্রত্যেক অঞ্চলের মানুষ নিজস্ব ভাষাতে তাদের সংলাপ প্রেফার করলো। তো সেই সময় ভারতের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ রাখবার জন্য ইংরেজি ভাষাকে রেখে দেওয়া হলো। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে সালমান রুশদি বলছেন, উনি বলছেন যে আমি মনে করি যে ঠিক আছে, ব্রিটিশরা কলোনাইজ করেছিল, অত্যাচার করেছিল, ঠিক কথাই। আমরা যতটা সম্ভব ব্রিটিশদের স্মৃতিগুলো আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলবো, কিন্তু ইংরেজি ভাষাটাকে ঝেড়ে ফেলবার কোনো প্রয়োজন নেই। ইংরেজি ভাষা এমন একটা ভাষা যেটা অনেক ফ্লেক্সিবল। আমরা আমাদের ভারতীয় আদলে ভারতীয় শব্দ ব্যবহার করেও ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করে তুলতে পারি, সাজিয়ে তুলতে পারি। তাই বহু লেখক আধুনিক যুগে যারা ইংরেজি ভাষায় লিখছেন ভারতবর্ষে বসে অথবা আফ্রিকাতে বসে, সেই লেখকেরা তারা কিন্তু আফ্রিকান শব্দ, আফ্রিকান ভাব ইংরেজি ভাষার মধ্যে ঢুকিয়ে একটা নতুন ধরনের ভাষা তৈরি করছেন। এটার কথাই এখানে সালমান রুশদি বলছেন। To take the case of India only because it's one with which I am most familiar, the debate about appropriateness of English in post-British India has been raging ever since 1947. But today I find it is a debate which has meaning only for the older generation. The children of independent India seem not to think of English as being irredeemably tainted by its colonial provenance. They use it as an Indian language
as one of the tools they have to hand. তো সালমান রুশদি বলছে ভারত স্বাধীন হবার পর ইংরেজি ভাষাটা থাকবে না নিয়ে কিছু লোকের একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছিল, কিন্তু আধুনিক প্রজন্মের যে ভারতীয়রা রয়েছে তারা কিন্তু ইংলিশকে বিদেশি ভাষা বা বাইরের ভাষা বলে মানে না, তারা কিন্তু মেনে নিয়েছে ইংলিশকেও একটা ভারতীয় ভাষা হিসাবে, এবং তারা ইংলিশের সঙ্গে বিভিন্ন ভারতীয় ভাষার একটা সংমিশ্রণ তৈরি করে তারা যথেষ্ট কমফোর্টেবলি এই ভাষাটাকে ব্যবহার করে। তোমরা হয়তো শুনে অবাক হবে যে গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ইংলিশ স্পিকিং পপুলেশন ভারতবর্ষে রয়েছে। বৃহত্তম ইংলিশ স্পিকিং কান্ট্রি হচ্ছে আমেরিকা এবং দ্বিতীয় বৃহত্তম ইংলিশ স্পিকিং কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। I am simplifying, of course, but the point is broadly true. There is also an interesting north-south divide in Indian attitudes to English. In the north, in the so-called Hindi belt, where the capital Delhi is located, it is possible to think of Hindi as a future national language. But in South India, which is at present suffering from attempts of central government to impose its national language on it, the resentment of Hindi is far greater than of English. After spending quite some time in the South India, I have become convinced that English is an essential language in India, not only because of its technical vocabularies and the international communication which it makes possible, but also simply to permit two Indians to talk to each other in the tongue which neither party hates. তাহলে এখানে রুশদি বলছেন, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বোঝালাম, যে ভারতবর্ষে উত্তর ভারতে হয়তো হিন্দি ভাষাকে মেনে নেওয়া হবে, কিন্তু দক্ষিণ ভারতে কখনোই দক্ষিণ ভারতের মানুষেরা হিন্দিকে মেনে নিচ্ছে না, তারা বরং ইংরেজি ভাষাকে মেনে নিতে রাজি রয়েছে, কিন্তু হিন্দি ভাষাতে তারা কথা বলতে কমফোর্টেবল নয়, তারা হিন্দি ভাষাকে মানবে না। তাই জন্য ইংলিশ ভারতবর্ষের জন্য শুধুমাত্র বিদেশের লোকেদের সাথে কথা বলবার ভাষা নয়, ইংলিশ ভারতবর্ষে এক প্রান্তের মানুষের আরেক প্রান্তের মানুষের সাথে যোগাযোগের ভাষাও হয়ে গেছে। পাঞ্জাবের মানুষ তামিলনাড়ুর মানুষের সাথে এই ইংরেজি ভাষাতেই কিন্তু যোগাযোগ করতে পারে, হিন্দি, তামিল বা পাঞ্জাবিতে নয়। Incidentally, in West Bengal, where there is a state-led move against English, the following graffito, a sharp dig at the state's Marxist chief minister Jyoti Basu, appeared on a wall in English. It said, "My son won't learn English, your son won't learn English, but Jyoti Basu will send his son abroad to learn English." এখানে একটা অত্যন্ত বাস্তব উদাহরণ উনি দিয়েছেন। তৎকালীন পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বাসু মুখ্যমন্ত্রী ছিলেন বামপন্থী আমলে, তখন কিন্তু একটা অত্যন্ত বড় ভুল করা হয়েছিল, যেটা পরবর্তীকালে সরকার নিজেও স্বীকার করেছিল সরকারের তরফ থেকে, যে ইংরেজি ভাষাকে আস্তে আস্তে স্কুলগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে ইংরেজি ভাষা সরিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়েছিল না, একটা প্রজন্ম পশ্চিমবাংলার ইংরেজির দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল। তো সেই সময় একবার দেওয়াল লিখন করে কলকাতাতে লেখা হয়েছিল, সেটাও ইংরেজি ভাষায়, যে আমার তোমার ছেলেরা ইংরেজি ভাষা শিখবে না, কারণ সরকারি স্কুল কলেজ থেকে ইংরেজি ভাষা তুলে নেওয়া হলো, কিন্তু জ্যোতি বাসুর ছেলে ইংরেজি শিখবে, কারণ সে তো আর সরকারি স্কুলে পড়বে না, সে তো বিদেশে গিয়ে শিখে আসবে। মানে এখানে যেটা আমাদের লেখক বলতে চাইছেন, যে ইংরেজি ভাষার বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, সেটা সম্পূর্ণ একটা বৃথা প্রচেষ্টা। One of the points I want to make is that what I have said indicates, I hope, that the Indian society and Indian literature have a complex and developing relation with the English language. This kind of post-colonial dialect is propounded as one of the unifying factors in Commonwealth literature, but it clearly does not exist, or at least as far as the more peripheral to the problems of literature in Canada, Australia, even South Africa. Every time you examine the general theories of Commonwealth literature, they come apart in your hands. English literature has its Indian branch. By this I mean the literature of English language.
This literature is also Indian literature. There is no incompatibility here. If history create complexities, let us not try to simplify them. এখানে সলমান রুশদি আরেকটা সমস্যার কথা তুলছেন। তিনি বলছেন যে ভারতবর্ষে ইংরেজি ভাষায় যে সাহিত্য হচ্ছে সেটাকে তোমরা কমনওয়েলথ লিটারেচার বলে মেনে নিচ্ছ, কিন্তু সেটা তো ভারতীয় সাহিত্যেরও একটা অংশ। ভারতবর্ষে ঠিক যেমন একই সাথে ইংরেজিতে উপন্যাস লেখা হচ্ছে, তার সাথে সাথে বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু সব ভাষাতেই তো উপন্যাস, সাহিত্য রচনা হচ্ছে। তাহলে সেগুলো যে যতটা ভারতীয় সাহিত্যের অংশ, ততটা ইংরেজি সাহিত্যটাও ভারতীয় সাহিত্যের অংশ। খালি পার্থক্য হচ্ছে কিছু লেখক বাংলায় লিখছে, কিছু লেখক ইংলিশে লিখছেন, কিন্তু লেখার বিষয়বস্তুটা অনেকটা এক। তাই জন্য এটাকে কমনওয়েলথ লিটারেচার বলার থেকে তো বরং ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলাটা বেশি সুবিধা। ইংরেজি ভাষায় লেখা ভারতীয় সাহিত্য, যেটা তোমাদের এই পেপারটার মূল আইডিয়া। তোমরা যদি এই পেপারটাকে দেখো তাহলে এই পেপারটার নামটাই হচ্ছে কিন্তু ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ। মানে ভারতীয় সাহিত্য তো একটা বিশাল জায়গা না, যার মধ্যে বহু ভাষা রয়েছে। সেই প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে আজকের আধুনিক বাংলা বা হিন্দি সাহিত্য অবধি বা আঞ্চলিক ভাষার সাহিত্য, সবগুলোই কিন্তু ভারতীয় সাহিত্য। তার মধ্যে একটা অংশ হচ্ছে ভারতীয় ইংরেজি সাহিত্য, যেটা ভারতবর্ষের মধ্যে যে ইংরেজি সাহিত্য রচনা করা হচ্ছে। One of the points I want to make is that what I have said indicates, I hope that in আচ্ছা এখানটা আমি হয়ে গেছে এখানটা। So English is an Indian literary language, and by now, thanks to writers like Tagore, Desani, Chaudhuri, Mulk Raj Anand, Raja Rao, Anita Desai and others, it has quite a pedigree. Now, it is certainly true that English language literatures of England, Ireland and USA are older than, for example, the Indian. So it's possible that Commonwealth literature is no more than ungainly name for the world's youngest English literatures. If that were true, or rather, if that were all, it would be relatively unimportant misnomer. But it isn't all, because the term is not used simply to describe or even misdescribe about, but also to divide. It permits academic institutions, publishers, critics, and even readers to dump a large segment of English literature into a box and then more or less ignore it. At best, what is called Commonwealth literature is positioned below English literature proper. Or, to come back to my friend the Don, it places English literature at the center of and the rest of the world at the periphery. How depressing that such a view should persist in the study of literature long after it has been discarded in the study of everything else English. আমাদের কবি এখানে লেখক এখানে বলছেন যে হয়তো তোমরা বলতে চাইছো যে যে দেশগুলো বহু বছর ধরে ইংরেজিতে লিখে আসছে, যাদের মাতৃভাষা ইংরেজি, যেমন আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ইউএসএ, এই দেশগুলোর সাহিত্য অনেক প্রাচীন এবং পরবর্তীকালে যখন ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এরা ইংরেজিতে লিখতে শুরু করেছে, তাদের লেখাটা অনেক নবীন। তো নবীন প্রবীণ বলে যদি ভাগ করো তাহলে নয়, ঠিক আছে, একটা আলাদা ব্যাপার আসছে, কিন্তু ভাগটা তো শুধু নবীন প্রবীণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কিছু কিছু লেখক, কিছু কিছু পাঠক, তাদের বা কিছু কিছু সমালোচক, তাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে এই যারা নবীন সাহিত্য রচনা করছে সেটাকে ইনফিরিয়ার বলা, সেটাকে খারাপ বলা এবং সেটাকে একটা বস্তায় মুড়ে ফেলে দেওয়া, এবং যে সাহিত্যটা আমেরিকা, ইংল্যান্ডে লেখা হচ্ছে সেটাকেই শুধু সুপিরিয়ার বলে বুকে আঁকড়ে ধরে রাখা। এর ফলে কি হচ্ছে না, এই যে এত সুন্দর লেখাগুলো বিভিন্ন দেশ থেকে উঠে আসছে, সেই লেখাগুলো চাপা পড়ে যাবে, ছাই চাপা পড়ে যাবে। আফ্রিকার একজন লেখক, তিনি আফ্রিকার জীবনযাপন সম্বন্ধে একটা অসাধারণ উপন্যাস লিখছেন।
আবার ভারতীয় একজন লেখক, তিনি ভারতের সভ্যতা সম্পর্কে একটা অসাধারণ উপন্যাস লিখছেন, কিন্তু সেই উপন্যাসগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হবে না, সেগুলোকে খাটো করে দেখা হবে শুধুমাত্র এই কারণেই যে সেগুলো ভারত থেকে বা আফ্রিকা থেকে এসেছে। আর হয়তো আমেরিকাতে একজন একটা উপন্যাস লিখলো, উপন্যাসটার মধ্যে সেই ভ্যালু নেই, সেই রকম গুণ নেই, তবুও সেই উপন্যাসটা জনপ্রিয় হবে, কারণ শুধুমাত্র সেটাকে আমেরিকায় লেখা হয়েছে বলে। তো কমনওয়েলথ লিটারেচার বলে যদি এই ভেদাভেদটা তৈরি করা হয়, তাহলে কিন্তু এই যে দেশগুলো নতুন করে ইংরেজিতে সাহিত্য লিখছে, যেমন ভারত, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোর লেখকরাই কিন্তু সবচেয়ে বেশি সাফার করবে। What is life like inside the ghetto of Commonwealth literature? Well, every ghetto has its own rule, and this one is no exception. One of the rules, one of the ideas on which the edifice rests is that literature is an expression of nationality. What Commonwealth literature finds interesting in Patrick White is his Australianese, in Doris Lessing her Africanness, in V.S. Naipaul his West Indianness, although I doubt that anyone would have the nerve to say so in his face. Books are almost always praised for using motifs and symbols out of the author's own national tradition, or when their form echoes some traditional form, obviously pre-English, and when the influences at work upon the writer can be seen to be wholly internal to the culture from which he springs. Books which mix traditions or which seek consciously to break with traditions are often treated as highly suspect. To give one example, a few years ago, the Indian poet Arun Kolatkar, who works with equal facility in English and Marathi, wrote in English an award-winning series of poems called Jejuri. The account of his visit to a Hindu temple town, ironically I should say, it won the Commonwealth Poetry Prize. The poems are marvelous, contemporary, witty, and in spite of their subject, they are the work of a non-religious man. They aroused the wrath of one of the doyens of Commonwealth Literary Studies in India, Professor C.D. Narasimha, who, while admitting the brilliance of the poem, accused Kolatkar of making his work irrelevant by seeking to defy tradition. আচ্ছা, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সালমান রুশদি তুলছেন। তিনি বলছেন যে সাধারণত একটা দেশের লেখক যখন লেখেন, তখন তার মধ্যে সেই দেশের একটা ছাপ রয়ে যায়। ভারতীয় লেখক যখন লেখেন, তার মধ্যে লেখনীটার মধ্যে তার একটা ভারতীয়তার ছাপ থেকে যায়। আর যখন একজন আফ্রিকান লেখক লেখেন, তার লেখনীর মধ্যে কিন্তু একটা আফ্রিকান ছাপ থেকে যায়। তো ঠিক সেই রকমভাবেই কখনো কখনো যখন একটা লেখক তার দেশের যে ছাপটা রয়েছে, তার দেশের যে স্টাইলটা রয়েছে, সেটাকে ভেঙে একটু অন্য রকমের কিছু করবার চেষ্টা করে, তখন তার লেখাটাকে কিন্তু একটু সন্দেহর চোখে দেখা হয়। কেন দেখা হয়? একটা উদাহরণ দিয়ে বলছেন যে অরুণ কোলাৎকার বলে একজন ভারতীয় কবি, তিনি মারাঠি এবং ইংলিশ দুটো ভাষাতেই লেখেন, এবং ইংরেজি ভাষায় জেজুরি বলে একটা কাব্যগ্রন্থ তিনি লিখেছেন, যার মধ্যে তিনি জেজুরি একটা মহারাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধার্মিক স্থল, সেখানে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি কি কি দেখেছেন সেগুলো বর্ণনা করেছেন। কিন্তু বর্ণনাগুলোর মধ্যে ধর্ম কম আর হাসি ঠাট্টা বেশি রয়েছে। সেটা কিন্তু বিদেশে ভীষণভাবে প্রশংসিত হলো, বিদেশি লেখকেরা তাকে প্রশংসা করলো এবং পুরস্কারও দিল। কিন্তু ভারতবর্ষের মধ্যে বেশ কিছু লেখক সমালোচক এটাকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলল। তারা বলল যে ইনি এটা কী করবার চেষ্টা করেছেন, নিজের দেশকে ছোট করে দেখাবার চেষ্টা করেছেন বিদেশের সামনে, নিজের দেশকে খাটো করে বিদেশে গিয়ে প্রশংসা লুটবার চেষ্টা করছেন, এটা বলেই তাকে কন্ডেম করা হলো। What we are facing here is the bogey of authenticity. This is something which the Indian art critic Geeta Kapoor has explored in connection with modern Indian painting, but it applies equally well to literature. Authenticity.
It is respectable child of old-fashioned exotism. It demands that sources, form, style, language, and symbol all derive from a supposedly homogeneous and unbroken tradition, or else what is revealing is that the term, so much in use inside the little world of Commonwealth literature and always as a term of praise, would seem ridiculous outside the world. Imagine a novel being eulogized for being authentically English or authentically German. It would seem absurd, yet such absurdity persists in the ghetto. তো বলছে যে যখন একজন ভারতীয় লেখক ইংরেজিতে লিখছেন তখন লোকেরা আশা করছে যে তার মধ্যে কিছু অথেন্টিক ব্যাপার থাকবে। অথেন্টিক মানে কি? যার মধ্যে ভারতীয় সভ্যতার একটা ছাপ থাকবে, মানে যেহেতু সে ভারতীয় তাই তার ভারতীয় সভ্যতা লিখতে হবে, আর যদি কেউ আফ্রিকান হয় তার মধ্যে আফ্রিকান সভ্যতায় লিখতে হবে। সে যদি একজন ভারতীয় লেখক যদি সে ভারতকে ছেড়ে অন্য কিছু বিষয় নিয়ে লেখে যার মধ্যে তার দেশের কোনো ছাপ থাকছে না, তাহলে সেটাকে কিন্তু ভালো লিটারেচার বলে গণ্য করা হবে না। এটার বিরুদ্ধে আমাদের লেখক বলছেন। In my own case, I have constantly been asked whether I am British or Indian. The formulation Indian-born British writer has been invented to explain me. But as I said last night, my new book deals with Pakistan. So what now? British resident Indo-Pakistani writer? You see the folly of trying to contain writer Indian inside passports. সো এখানে আরেকটা নিজের উদাহরণ দিয়ে সালমান রুশদি বলছে যে এতদিন অবধি আমাকে বলা হতো ভারতীয় লেখক, তারপরে আমি যখন ভারত ছেড়ে চলে এলাম তখন আমাকে বলা হচ্ছে ব্রিটেনে বসবাসকারী ভারতীয় লেখক, কিন্তু এখন আমি পাকিস্তান নিয়ে উপন্যাস রচনা করছি, ভারত নিয়ে নয়, ব্রিটেন নিয়ে নয়। তাহলে আমাকে কি আবার নতুন করে একটা টাইটেল দেওয়া হবে, নতুন নাম দেওয়া হবে যে অর্ধেক ভারতীয় অর্ধেক পাকিস্তানি লেখক যিনি ব্রিটেনে বসবাস করে? এটার কোনো যুক্তিই হলো না, কারণ একটা লেখককে একটা দেশের গণ্ডিতে ফেলে দেওয়া একদম অনুচিত। সাহিত্যের কোনো বাঁধন হয় না, সাহিত্যের কোনো বর্ডার হয় না, তাই সাহিত্যিককে একটা দেশের সাথে বেঁধে দেওয়া সেটা কিন্তু অনুচিত। আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।